এই যে বন্ধুরা, ভালোবাসার সকল রকমের গল্প পেতে আমাদের উম্মে ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল বাটনে ক্লিক করুন। কথাটা বলে সবগুলো দাঁত প্রদর্শন করে হাসলো অন্তু। পায়েলের হাতটা ধরে নিজের সাথে মিশিয়ে নিল। রাগে আক্রোশে ফিটে পড়ছে অভিক। উঁচানো স্বরে চিল্লিয়ে উঠল, গেট আউট ফ্রম হেয়ার। রিল্যাক্স, এত জোরে চিল্লানো স্বাস্থ্যের জন্য একেবারেই ভালো নয়। আদ্র লঘু স্বরে অভিক দমে গেল। সহজ সরল সাদামাটা কণ্ঠে জিজ্ঞাসা করল, কি চাই? কিছু না, আপাতত কবুল বলে দুজন বিবাহ বন্ধনে আবদ্ধ হন, তারপর না হয় বাকিটা শুরু করা যাবে। অভিকের বাবা এতক্ষণ অবধি শান্ত হলেও আর থাকতে পারলেন না। গলা উঠিয়ে বলে উঠলেন, কি হচ্ছে এসব? তোমরা এখানে কেন? বিয়ে অ্যাটেন্ড করতে এলাম বিনা নিমন্ত্রণে। জবাবে নিরলস ভঙ্গিতে বাক্যটা আওড়ালো আদ্র। অভিকের বাবা থম মেরে গেলেন এমন অভিব্যক্তিতে। পায়েলের সাথে অভিকের বিয়ে যেদিন ভেঙে গেল সেদিনই বুঝতে পারলেন তিনি আদ্র ঠিক কেমন ধাঁচের ছেলে। কে চায় নিজের পায়ে নিজে কুড়াল মারতে? তাই তো তিনি নিরুত্তর থাকলেন। কাজী সাহেবকে তাগিদ দিলেন বিয়ে পড়ানোর। তুলি ক্যাবলা গানতে নেয় তাকিয়ে। আদ্র পায়েল অন্তু নিবিড়ের উদ্দেশ্য একটু একটু আঁচ করতে পারছে। এই একটু বুঝতে যেন মাথার ঘাম পায়ে ঝরে পড়ছে। কি ভয়ঙ্কর এরা! তবে তুলির নরম আবেগী মনে ইতির জন্য আজ একটা ফোঁটাও দয়া আসছে না। মনের আয়নায় দৃশ্যমান হচ্ছে ডায়েরিতে লিখিত আদ্রর কথাগুলোর বাস্তব রূপে ইতির সেই দিনের মিথ্যে বলে আদ্র ও তার সম্পর্কে ফাটল ধরানোর চেষ্টা। এছাড়া অভিক, তুলি দ্বারা যদি সম্ভব হতো অভিককে নিজ হাতে ভয়ঙ্কর মৃত্যু দিত, কিন্তু কাউকে আঘাত করার মতো মন মানসিকতা নেই তার। ভীত সন্ত্রস্ত হয়ে ইতি কবুল বলল। আর চোখে বারংবার অবলোকন করতে লাগলো পায়েল আদ্র সকলকে। বিয়ে সমাপ্ত হতেই আদ্র হাততালি দিল, সাথে সকলে। আদ্রের এরকম উদ্ভট বিহেভিয়ার তুলির মাথার উপর দিয়ে যাচ্ছে। আবার এখানে উপস্থিত থাকতেও খুব একটা স্বস্তি পাচ্ছে না। কেমন বন্ধ বন্ধ হয়ে আসছে নিঃশ্বাস। জঘন্য দুটো পার্সন সামনে স্থির থাকলে কারই বা স্বস্তির দেখা মিলবে? আদ্র ক্লান্ত ভঙ্গিতে নিঃশ্বাস বিমোচন করে দিল। তুলির হাত টেনে দাঁড় করালো চেয়ার হতে। নিজেকে পাগল পাগল লাগছে তুলির। একবার নিজে বসালো, আবার নিজেই টেনে ওঠালো। আদ্র আবার পাগল টাগল হয়ে যায়নি তো অতিশয় রাগের দাপটে? যা অভিক সাহেব, ওইটিকে বিয়ের গিফটটা দিয়ে এসো তুলা। এবার বোধহয় তুলি জ্ঞান হারিয়েই বসবে। এই যে আদ্রর এত দুর্বোধ্য হাসি, ভাবলে সে নির্বিকার নির্লিপ্ত মুখভঙ্গি, তা ঝড়ের অব্যবহৃত পূর্বের আকাশে স্থির ভাব মাত্র। কোন সময় প্রকাণ্ডভাবে ধরণীতে এসে লণ্ডভণ্ড করে দেবে তা বুঝার ক্ষমতা কারণেই। আমতা আমতা করে প্রশ্ন করল তুলি, গিফট? চলো ওদের গিফট দেবে। কিন্তু আমরা তো গিফট আনিনি। তুলিকে এনে ইতির সম্মুখে দাঁড় করালো আদ্র। ঘাড় কাত করে পাশ ফিরে আদ্র দিকে তাকালো তুলি করুণ চাহনি নিক্ষেপ করে। আদ্র মুচকি হেসে বলে উঠল, ইতির গালে থাপ্পড় মারো। আশা করি এর থেকে বড় গিফট তুমি দিতে পারবে না। এটাই ইতির জন্য যোগ্য উপহার। তুলি রসগোল্লার মতো চোখ বড় বড় করে তাকায় আদ্রর কথার প্রেক্ষিতে। অথচ আদ্র শান্ত ও ঠোঁটে লেগে আছে ক্ষীণ হাসি। বিয়েবাড়িতে উপস্থিত সকলের নিস্তব্ধ, হতবুদ্ধি এমন কথায়। আদ্র ফের বলতেই তুলি নিজের চিকন দুর্বল হাতের দিকে এক পলক চাইল। মাথা তুলে আনতস্বরে না বলল। সাথে সাথেই শুনতে পেল আদ্র চাপা গম্ভীর স্বর, ইতির গালে তোমার হাতে থাপ্পড় না পড়লে তোমার কানে গালে আমার হাতে স্পর্শ পড়বে, খুব কঠিন স্পর্শ। তুলি ঢোক গিলল। ইতি কিছু বুঝে ওঠার আগেই শরীরে সবটুকু শক্তি দিয়ে থাপ্পড় মেরে বসল গালে। এক একটা মানুষের চক্ষু কোটর ছেড়ে বেরিয়ে আসার অভিপ্রায়। তুলির কি হলো জানে না, তবে অভ্যন্তর হতে একটা চাপা রাগ জাগ্রত হয়ে গেল। আদ্রর বলার অপেক্ষা না করে পুনরায় কষিয়ে একটা থাপ্পড় মারল ইতিকে। তুখোর দৃষ্টিতে তাকালো, রাগান্বিত কণ্ঠে আওড়ালো, আপনি জঘন্য। আমার খালামণিকে অপদস্থ করার চেষ্টা করেছিলেন। ডক্টর সাহেবের দিকে কুনজরে তাকিয়েছেন। আমার সংসার ভাঙার জন্য মিথ্যে বানোয়াট কথা বলেছেন। সবচেয়ে বড় কথা, একটা মেয়ের সম্মান যা একদমই ঠুকনো নয়, তা আপনি বিলিয়ে দিয়েছেন অনায়াসে। তুলির রণচণ্ডী রূপ দেখে বিস্মিত পায়েল ইতি সকলে। তবে আদ্র শান্তি পাচ্ছে। জীবনে মানুষকে একদম বোকা হতে নেই। সরল সোজা মন সবার হৃদয়ে ছুঁয়ে দিতে পারে না। কেউ কেউ বোকামির সুযোগ নেয়, হাসিল করে নেয় স্বয়ং উদ্দেশ্য। অভিকের মেজাজ গরম হয়ে গেল। হাত উঠিয়ে তুলির গালে মারতে যাবে, তার আগেই নিজের বুকে তুলিকে চেপে ধরল আদ্র। তীক্ষ্ণ রোষপূর্ণ চাউনি ফেলল। চোখ দুটো হতে এই বুঝি ঝরে পড়বে এক ফোঁটা লাল তরল রক্ত। খুন করে ফেলবো। আমার প্রাণে যে আঘাত করবে তাকে কষ্ট করে পৃথিবীতে বাঁচতে দেবো না আমি।
তাই ভুলেও ছোঁয়ার চেষ্টা করবি না। আবার ভালোবাসা আমার তোলা, তোর মতো জানোয়ার থেকে বছরের পর বছর আড়ালে ওকে প্রোটেক্ট করে আসছি, আর তুই সামনেই ছুঁয়ে দিবি? বাড়ন্ত হাতে চাপ পড়তে অভিকের পুরো মুখ বিষিয়ে এলো, ব্যথায় কোঁকড়ে উঠল। কণ্ঠনালী হতে বেরিয়ে এলো অসহ্য ব্যথা মিশ্রিত চিৎকার। কেউই আদ্রর ক্রোধের কাছে এগিয়ে এসে অভিককে সাহায্য করার সাহস করে উঠতে পারল না। ইতি জমে গেল ভয়ে, পিছিয়ে গেল কয়েক পা। কি ভেবেছিলি দুজন মিস তামান্নাকে সুইসাইড করার জন্য ফোর্স করে বেঁচে যাবি? মেয়েটা এতটা ভীরু ছিল না যে হার মেনে যাবে, কিন্তু তোরা ওকে সুইসাইড করতে বাধ্য করেছিস। ইন্টিমেট হবার ভিডিও ভাইরাল করার হুমকি দিয়েছিস। দুজন তো একে অপরের সাথে ফিজিক্যাল রিলেশনে আবদ্ধ ছিলি, তাদের খুব কি দরকার ছিল অন্যের সাথে খারাপ করার? তোদের মতো মানুষ আমি আমার লাইফে একদমই দেখিনি। এতই যখন দেহ চাহিদা পতিতা পল্লীতে বিজনেস করলেও তো পারতি। আদ্র অভিককে ধাক্কা দিয়ে নিচে ফেলে দিল। সবাই এক নজর চেয়ে আছে। অভিক ইতির বাবা মা নিস্তব্ধ। ওনাদের মুখ দেখে বোঝা যাচ্ছে এ বিষয়ে অবগত ছিলেন না পূর্বে। পায়েলকে বিয়ে করার প্ল্যানটা ইতির ছিল। তোরা দুজনে মিলে চেয়েছিলি সেদিন জন্মদিনে ইতিকে সম্মুখে থাপ্পড় মারার কারণে পায়েলকে বিয়ে করে প্রতিশোধ নেওয়ার। পতিতার সমতুল্য ওই মেয়ের তো ভাগ্য ভালো আমি ওকে জ্যান্ত সমাহিত করিনি। মেয়ে বলেই বেঁচে গেল। মেয়েদের গায়ে হাত তোলা আমার স্বভাবে নেই। খুব বেশি রাগে চোটে ওই দিন থাপ্পড় মেরে ফেলেছি। তোরা মনে করেছিলিস সব তোদের পরিকল্পনার মতো হবে, বাট লেট মি টেল ইউ, তোর অতীত বর্তমান সব আমার জানা। যেদিন ইতি আমাকে খারাপ প্রস্তাব দিয়েছিল সেদিন আমি সব খোঁজ খবর নিই, জানতে পারি প্রায়ই তোর বেড পার্টনার হয় ইতি। ভাবলি কি করে কোনো খোঁজ খবর না নিয়েই জীবনের প্রিয় বান্ধবীকে তোর মতো জানোয়ারের কাছে তুলে দেবো? তোরা মানুষ রূপে অমানুষ রে। কেবল দেহ সুখটাই খুঁজে গেলি। পায়েলের বিয়ে অবধি শুধুমাত্র প্রমাণ জোগাড়ের জন্য নীরব ছিলাম। আমি তোদের শাস্তি দেব না, দেবেন আল্লাহ, কিন্তু প্রত্যেকটা মানুষের তোদের বাবা মা জানা উচিত ছিল বিলাসিতায় কতটা বকে গিয়েছিস তোরা, কতটা নিকৃষ্ট তাদের সন্তান। সবসময় সত্য গোপন রেখে অন্যকে শান্তি দেওয়ার জন্য পাপ বাড়তে দিতে নেই। বাগানের সৌন্দর্য নষ্ট করে এমন আগাছাকে উপরে ফেলে দেওয়াই শ্রেয়। ইতির বাবা পড়ে যেতে নিলেই পেছন থেকে সামলে নেয় নিবিড়। সোফায় বসিয়ে দিয়ে পানি এগিয়ে দেন, গ্লাসটা ফিরিয়ে দিলেন। চোখ থেকে এক ফোঁটা অশ্রু গড়িয়ে গেল। বড় ভাইয়ের ছেলেও নিজের মেয়ে এতটা কলুষিত তিনি জানতেন না। ইতি গতরাতে জানালো সে অভিককে ভালোবাসে, অভিকও তাকে বিয়ে করতে চায়। আদ্র মোবাইল বের করে সব প্রমাণ ইতির বাবার হাতে ধরিয়ে দিল। তামান্নার সাথে সেদিন দেখা করার ভিডিওটা, এছাড়া ভার্সিটির বিভিন্ন মেয়েদের বিয়ের প্রলোভন দেখিয়ে ফিজিক্যালি অ্যাটাচ হওয়ার চেষ্টা। ইতির বাবা মেয়ের দিকে একবার তাকালেন, পুলিশকে ফোন করে খুলে বললেন কিভাবে অভিক মেয়েদের সাথে প্রতারণা করত এবং সুইসাইড করতে বাধ্য করত। নিজের মেয়ের দোষটাও ঢাকলেন না ভদ্রলোক, তবে একটাই রিকোয়েস্ট করলেন, যদি সম্ভব হয় ইতিকে যেন বিষ খাইয়ে মেরে ফেলা হয়। পায়েল নিজের 780 টাকা দিয়ে কেনা জুতাটা হাতে তুলে নিল। ব্যথায় মেঝেতে কোঁকড়ানো অভিককে এলো পতাড়ি মারতে মারতে বলে উঠল, শালা, সামান্য হাতের ব্যথা সহ্য হয় না, আবার প্রতিশোধ নিতে চাস? দেখা প্রতিশোধ নিয়ে জেলে যেতে হবে না, জুতো পিটা করে রক্তাক্ত করব তোকে। আমার বোনকে মারার জন্য হাত তুলিস? তোর গালে মারবো আমি জুতা দিয়ে। মারতে মারতে অভিকের গালের অবস্থা খারাপ, ছিলে গিয়ে রক্ত বেরোচ্ছে। অন্তু কোমর জড়িয়ে টেনে আনলো, ফিসফিস করে বলল, ছেড়ে দে জান, ও তো তোর মার খাওয়ার যোগ্য না, তবুও কেন মারছিস? ওকে মেরে তোর হাতটা আর নষ্ট করিস না প্লিজ। তুলির খারাপ লাগছে ইতির বাবার দিকে তাকিয়ে। এ মুহূর্তে একজন অসহায় বাবা দেখতে পাচ্ছে সে। কোথায় ইতি আর কোথায় তার বাবা? এ যেন আকাশ পাতাল পার্থক্য। উনি হয়তো অনুশোচনায় ভুগছেন, ভালো করে মানুষ করতে পারেননি মেয়েকে। আজ এই মুহূর্ত থেকে প্রত্যেকটা মানুষ আঙুল তুলবে, কিন্তু সবাই কি জানে প্রত্যেকটা বাবা মাই সন্তানকে সঠিক পথে মানুষ করার চেষ্টা করে? বড় হয়ে কেউ কেউ বিগড়ে যায়, বাবা মা তো কখনো বলে না বিগড়ে যাও তোমরা। ইতি নিজের জন্যও ভাবেনি, শয়তানের প্ররোচনায় পড়ে খুইয়ে বসেছে জীবনের সব। মোহ চাওয়া নিষিদ্ধ জিনিসের প্রতি বাড়বেই, তবে নিজের বিবেকে বুঝে নিতে হবে কোনটা ভুল এবং কোনটা সঠিক। আজ আদ্র সবটুকু খোলাসা না করলে হয়তো ওদের পাপ পেরিয়ে যেত, কমতো না বই কি। হাতে দুটো চিরকুট ও মনে দুপুর হতে জমে থাকা ভাবনা নিয়ে তুলি ব্যালকানিতে পাতানো কাউচে বসে আছে। পা দুটো গুটিয়ে রেখে হলদে দীপ্ততায় নির্নিমেষ চেয়ে আছে মেঝেতে। অন্তঃস্থল কাঁপছে, মনে জাগছে প্রশ্ন, মস্তিষ্কে বিচরণ করে বেড়াচ্ছে আদ্রর উচ্চারিত বাক্যটা। বছরের পর বছর আড়ালে প্রোটেক্ট করে আসছি, আর তুই সামনেই ছুঁয়ে দিবি? তুলির মন বলছে আদ্র তাকে বহু আগে থেকে ভালোবাসে, নয়তো এই চিরকুট দুটোতে এমন কেন লিখত? 18তম জন্মদিনে দেওয়া সেই চিরকুটটা এক হাতের মুঠোয়
অন্য হাতে গ্রামে দেওয়া ব্যাককল বলে সম্বোধন করা প্রথম চিরকুট। তুলি কখনো এই চিরকুটে লিখিত প্রত্যেকটা শব্দের গভীরতা কল্পনা করে দেখেনি। আজ আদ্রর কথায় কেমন রহস্য রহস্য ঠেকছে তার নিকট। চিরকুট দুটো আজকের সমীকরণ মেলালে ফলাফল বেরিয়ে আসে দীর্ঘদিনের ভালোবাসা। কিন্তু কবে, কখন, কিভাবে ভালোবাসলো আদ্র, তাকে তো তুলি কখনো দেখেনি। সেইবার যখন সায়রা বেগম বলেছিল তখনও দেখার সুযোগ হয়নি। আর প্রথম যেই চিরকুটটা দিয়েছিল সেটাতে স্পষ্ট ভালোবাসায় ছোঁয়া, কিন্তু অবুঝ তুলি কোনো কালেই ঠাওর করতে পারেনি তা। তাহলে ভালোবাসা আগে থেকে, কিন্তু তুলির আদ্রের সাথে দেখা হয়েছে ঢাকা শহরে এসে প্রথম। সব কেমন তালগোল পাকিয়ে যাচ্ছে তুলির। কোথায় মিলবে এই রহস্যের সমাধান? দীর্ঘশ্বাস ছেড়ে উঠে দাঁড়ালো তুলি। আজ এত বেশি খাইয়েছে আদ্র জোর করে নিজ হাতে, এখন মনে হচ্ছে পেট ফুলে বড় আকার ধারণ করেছে। লাভ কি? দেখা যাবে একটু পরেই বমির সাথে সব বের হয়ে যাবে। কোনো কিছু খেয়েই শান্তি নেই তুলির। আদ্র হাল ছাড়ার পাত্র নয়, বারংবার জোর করে খাওয়ায়। না খেলে জেদ দেখিয়ে নিজেও খায় না। তুলি নিজের জন্য তো আর তার ডাক্তার সাহেবকে কষ্ট দিতে পারে না, অতএব চুপচাপ গিলে যায় সব খাবার। আগে এতটা জোর করতো না আদ্র, তবে যখন থেকে শুনেছে প্রেগনেন্সির কথা তখন থেকেই এমন করে যাচ্ছে। তুলি জানে আদ্রর মাঝে খুশির পাশাপাশি প্রচণ্ড ভয়ও কাজ করছে, হারিয়ে ফেলার ভয়। আজ সন্ধ্যের দিকেই বেহুশ হয়ে গিয়েছিল তুলি। তখন পায়েল ভালো করে দেখে কিছু টেস্ট করে জানালো তুলির শরীর খুব বেশি দুর্বল। প্রেগনেন্সির টাইমে এত দুর্বলতা পরবর্তীতে ভয়ঙ্কর হয়ে দাঁড়াতে পারে। তখন থেকে আদ্রকে অস্থির দেখাচ্ছে, কথা বলছে না খুব একটা। আদ্র এত জলদি বেবি চায়নি, তুলিকে শারীরিক ও মানসিক দুভাবেই স্ট্রং হওয়ার সময় দিতে চেয়েছিল। অথচ তুলি জেদের কাছে হেরে গিয়েছে, নত হয়ে গেছে ভালোবাসার মানুষের অশ্রুসিক্ত কণ্ঠের আবদারে। ধীরস্থির ভঙ্গিতে হেঁটে রুমে এলো তুলি। আদ্র নেই, নীরবতা, নিস্তব্ধতা ছেয়ে আছে পুরো রুমে। এখনই তো বসে বসে ল্যাপটপে কিছু একটা করছিল, হুট করে কোথায় উধাও হয়ে গেল। দরজাটা খোলা, হয়তো নিচে গিয়েছে। একটু ঝুঁকে ড্রয়ার থেকে ডায়েরিটা বের করে হাতে নিল তুলি। ওই বাড়ি থেকে আসার সময় নিয়ে এসেছিল। পুরোটা পড়া তো হয়নি সেদিন আদ্রর আকস্মিক আগমনে। হতে পারে বাকি রহস্যের উন্মোচন হবে এই ডায়েরি পড়ার পর। বিছানায় পা তুলে বসল, শাড়ির আঁচল মেঝে ছুঁই ছুঁই। বিষাক্ত যন্ত্রণায় যখন প্রতিনিয়ত ছটফট করছিল অন্তঃকরণ, হৃৎপিণ্ড, তখনই সাগরের ঢেউ যেন আছড়ে পড়ল আমার বুকে। দহন নিভে গেল, কিন্তু বেড়ে গেল তৃষ্ণা। যে নিঃশেষ করেছিল নল, তাকে দেখার নিমিত্তে দিনকে দিন তৃষ্ণার্ত হয়ে পড়লাম। কল্পনার জগতে মন মস্তিষ্কে বিচরণ করতে লাগলো ঘর্মাক্ত ক্লান্ত দেহটুকু নিয়ে দৌড়ে আসা সেই মেয়েটা। পিচ্ছি একটা মেয়ে, দুই বেননি দুলছিল দুই দিকে, দৌড়ানোর তালে তালে। গায়ে কালো রঙের একটা থ্রি পিস, ডাগর ডাগর আখি যুগল, অবিন্যস্ত দৃষ্টি ফেলে হাতে কাঁচা হলুদ নিয়ে এগিয়ে আসছে। মেঠো পথে দাঁড়িয়ে আমি তাকিয়ে রইলাম মেয়েটার দিকে কয়েক পলক। হাতে সিগারেটটা ফেলে দিলাম। ইচ্ছে করছিল মেয়েটাকে থেমে যেতে বলি, কিন্তু পারলাম না। চলে গেল পিচিটা পাশ কাটিয়ে। চোখের আড়াল হলেও বাড়িয়ে দিয়ে গেল আমার হৃদস্পন্দন। শ্বাস ফেলতে কষ্ট হচ্ছিল। গাড়িতে উঠে 5 মিনিটের রাস্তা অতিক্রম করে চলে এলাম নানুর বাড়িতে। নানুর বাড়িতে আসার ইচ্ছে ছিল না, কোথাও গিয়ে বেড়ানোর ইচ্ছেটা হয় না আমার সচরাচর। ছোটোবেলাতে 3-4 বার হয়তো এসেছিলাম, আর আসা হয়নি। মামাতো বোন নাহিদার রিকোয়েস্ট ফেলতে পারলাম না। মেয়েটার বিয়ে অ্যাটেন্ড করেই চলে আসার ডিসিশন নিয়েই কুমিল্লা আসলাম। কিন্তু কে জানতো যেখানে বছরের পর বছর পদধূলি পড়ে না, সেখানে আমার মন ছুটে আসার জন্য পাগল প্রায় হয়ে উঠবে। নানুর বাড়িতে প্রবেশ করা মাত্রই ভ্রুজোড়া কুঁচকে গেল। তীব্র অবগত আশ্রয়ে পৃষ্ঠে আবিষ্ট করে দিল আমায়। উঠোনে বসে পিচ্ছি মেয়েটা হলুদ বাটা দেখছে। ভালো করে তাকাতেই মাথায় যেন আগুন জ্বলে উঠল। আমরিনকে দেখে এক সাইডে জিজ্ঞেস করলাম, মেয়েটা কে রে? কোন মেয়েটা ভাইয়া? ওই উঠোনে কালো ড্রেস পরা পিচ্ছি মেয়েটা। ও তুলি, তুমি তো ওকে দেখোনি? আফসানা খালামনির মেয়ে। ওকে বলিস সুন্দরভাবে চলাচল করতে। এতটুকু পরে তুলি অপর পৃষ্ঠা উল্টালে সাদা পাতা ভেসে উঠল চোখে। দম বন্ধ হয়ে আসছে তুলি সবকিছু জানার জন্য। পরে কি হয়েছিল, আদ্র কেন সুন্দর করে চলতে বলেছিল, পুরো ডায়েরি তন্ন তন্ন করে খুঁজেও কোনো লিখা পেল না তুলি। এতটুকুতেই শেষ ডায়েরিটা লিখা। তুলির বুকের উচাটন বেড়ে গেল, অস্থির অনুভব করতে লাগলো ক্রমাগত। আদ্র কেন লিখিনি আর, এ কেমন জ্বালায় ফেলে দিল, ইচ্ছে করে কি এমন করলো সুদর্শন ডাক্তার সাহেব? তুলির ভাবনার প্রাসাদ চূর্ণ বিচূর্ণ হয়ে গেল অকস্মাৎ। বিড়বিড় বন্ধ হয়ে এলো নিমিষেই। স্থবির দৃষ্টি চোখের সামনে ধরে রাখা দুধের গ্লাসের দিকে।
আদ্র দুধের গ্লাসটা বাড়িয়ে দিয়ে দাঁড়িয়ে আছে ঠায়। বার কতক ইশারা করলো নেওয়ার জন্য। তুলি হাতে নিয়ে নিল।